নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা, গার্ড অফ অনার। হায়দ্রাবাদ হাউসে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক। তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনায় শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। आज की मुलाकात विशेष है। अखौड़ा अगरतला के बीच भारत बांग्लादेश का छठा क्रॉस बॉर्डर रेल लिंक शुरू हो गया है। खुलना मोंगला पोर्ट द्वारा भारत के उत्तर पूर्वी राज्यों के लिए कार्गो सुविधा शुरू की गई है। मोंगला पोर्ट को पहली बार रेल से जोड़ा गया है। 1320 मेगावाट मैत्री थर्मल पावर प्लांट के दोनों यूनिट्स ने बिजली उत्पादन शुरू कर दिया है। दोनों देशों के बीच भारतीय रुपये में ट्रेड की शुरुआत हुई है। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তিকাল, সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন নেতারা। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের পায়তারায় একটি গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে অ্যাম্বুলেন্সে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে। সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন। ঢল কমলেও বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা, এখনও তলিয়ে সিলেটের ৬ উপজেলা। এক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট, পানি নিচে ফেঞ্চুগঞ্জ বাজার। দৃশ্যমান হচ্ছে নতুন পথ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে সুপার স্ট্রাকচারের কাজ। জুলাইয়ে মূল সড়কে ঢালাই। চলতি বছর ধেউর আশুলিয়া চলবে গাড়ি। এবং সেমির স্বপ্ন বাঁচাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগাই টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দিল আইসিসি। হাতুরুকে পিচ দেখতে না দিলেও রোহিত কোহলিদের অনুশীলন। নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশি অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে 7টি নতুন এবং পুরানো 3টি নবায়ন, সব মিলে 10টি সমঝোতা সই হয়। এর আগে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে একান্ত বৈঠক করেন মোদী হাসিনা। পরে ভারতের প্রধানমন্ত্রী জানান, তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনায় শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউস এভাবেই দুই দেশের পতাকায় সেজে উঠেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠকের জন্য। স্থানীয় সময় বেলা 12টার কিছু আগে হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতে নতুন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাওয়া নরেন্দ্র মোদী। ফটো সেশনের পর হায়দ্রাবাদ হাউসের নীলগিরি বৈঠক কক্ষে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের আগে নিজেদের মধ্যে একান্তে কথা বলেন দুই সরকার প্রধান। এরপর হায়দ্রাবাদ হাউসের গার্নার হলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক, যেখান থেকে দুই দেশের মধ্যে 10টি সমঝোতা সই হয়, যেগুলোর মধ্যে 7টি নতুন আর পুরনো 3টি সমঝোতা নতুন করে নবায়নের সিদ্ধান্ত হয়। এরপর কৈলাস হলে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেন। তাদের উপস্থিতিতেই বিনিময় হয় কূটনৈতিক দলিল। 2022 সালের পর প্রধানমন্ত্রী মোদী এবং শেখ হাসিনার একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও দুই দেশেই নতুন সরকার গঠনের পর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এটিই প্রথম। দেবাশিস রায়, সময় সংবাদ। শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠকের বিস্তারিত জানাতে এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে।
দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হায়দ্রাবাদ হাউসের কৈলাস ভবনে। এখানেই কিছুক্ষণ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা যৌথ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন এবং এখানেই কিন্তু দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব এবং রাষ্ট্রদূতদের মধ্যে এই যে সমঝোতা স্মারক, সে 10টি সমঝোতা স্মারকের যে প্রতিলিপি তারা কিন্তু হস্তান্তর করেন। আপনি জানেন যে এই আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়েছিল ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীদের যে আনুষ্ঠানিক বৈঠক, সেটি স্থানীয় সময় 11:30 এবং তাদের প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে তাদের কিন্তু এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারপর সেই বৈঠকেই উঠে আসে এই 10টি সমঝোতা স্মারক। আপনি জানেন সমঝোতা স্মারক যে 10টি বিষয়ে করা হয়েছে, তার মধ্যে ভারত এবং বাংলাদেশের ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা এবং সুনীল অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, ভারত ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণা দুই দেশের সমঝোতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে যে সমঝোতা সেটি নবায়ন এবং মৎস্য সম্পদ উন্নয়নে বিদ্যমান সমঝোতা সেটিও নবায়ন হয়েছে। এছাড়া কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা এবং সহযোগিতা, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, এ বিষয়ে কিন্তু সমঝোতা হয়েছে এবং আমরা দেখেছি যে দুই দেশের প্রধানমন্ত্রীরা যখন ভারতের প্রধানমন্ত্রী প্রায় 9 মিনিট তার বক্তব্য রাখেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও প্রায় 10 মিনিট বক্তব্য রাখেন। দুই দেশের প্রধানমন্ত্রীদের বক্তব্যে তারা বোঝাতে চেষ্টা করেছেন এই সমঝোতা স্মারক বা চুক্তি এই যে যা হচ্ছে পারস্পরিক স্বার্থ এবং স্বার্থ রক্ষার মধ্যে এবং দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটি কিন্তু আগামীতে আরও সুদৃঢ় হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে তিস্তার বিষয়ে একটি টেকনিক্যাল টিম খুব দ্রুত বাংলাদেশ পরিদর্শন করবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে হায়দ্রাবাদ হাউসের এই প্রেস কনফারেন্স কৈলাস ভবন থেকে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম হায়দ্রাবাদ হাউসে। এর আগে সকালে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনারের সম্মান জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সংবর্ধনার পুরো সময়ে রাইসিনা হিলের ফোরকোর্টে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে গিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নতুন দায়িত্ব নিয়ে প্রথম কোনো বিদেশি অতিথি হিসেবে প্রতিবেশী বাংলাদেশকেই প্রাধান্য দিল মোদী সরকার। বিশ্বস্ত বন্ধু রাষ্ট্রের সেই ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছুটে গেছেন ভারতের রাজধানীতে। তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে এভাবেই প্রস্তুত হয়েছিল রাষ্ট্রপতি ভবন। শনিবার স্থানীয় সময় সকাল 9টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের ফোর্ট কোর্টে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অভিবাদন মঞ্চের দিকে পা বাড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। সালাম গ্রহণ করে লাল গালিচায় হেঁটে গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর রাইসিনা হিলের ফোর্ট কোর্টের প্রেজেন্টেশন লাইনে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী ও নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদী। অভিবাদন পর্বের শেষ ভাগে ফটো সেশন করেন দুই প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষ হলে অতিথি শেখ হাসিনাকে গাড়িতে তুলে দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় জানান টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে। সেখানে অহিংস মতবাদের জন্য জগৎ বিখ্যাত মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। ফুল ছিটিয়ে জানান সম্মান।
শ্রদ্ধা জানানো শেষে রাজঘাটের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর ওপর লেখা কিছু বইয়ের সংস্করণ ও স্মারক উপহার তুলে দেন রাজঘাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক লাল গালিচা সম্বর্ধনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের শুরু হলো। হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুক্রবার রাত 2টার দিকে হঠাৎ করেই বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয় তাকে। শুক্রবার গভীর রাতে হঠাৎ করে ফিরোজায় প্রবেশ করে অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাত 3টায় হাসপাতালে নেওয়ার পরই ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। রাত 12টার পর বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়তে থাকে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন ও ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বেগম জিয়ার ব্যক্তিগত গাড়ি নয়, এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে নেওয়া হয় তাকে। এর আগে বহুবার হাসপাতালে যাওয়া আসা হলেও এবারই প্রথম অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতেই হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়াকে সিসিইউতে রাখা হয়েছে বলেও জানান তিনি। গত 2 মে কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে বেগম খালেদা জিয়াকে 2 দিন ভর্তি থাকতে হয়। এরপর 1.5 মাস পর আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হলো। 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, লিভার ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে বেগম জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করে যান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার নিবিড় সাহা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে গত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাতে তাৎক্ষণিকভাবে কিন্তু রাত 3টায় এই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে রয়েছেন, এই হাসপাতালটিতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো গতকাল রাত 3টার পর থেকে যখন তাকে ভর্তি করা হলো এই হাসপাতালে, এরপর থেকে কিন্তু আসলে তার যে শারীরিক অবস্থার অবনতি হলো কিংবা উন্নতি হলো সে বিষয়ে কিন্তু আমাদের সুস্পষ্টভাবে তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা বিএনপি নেতারা কেউই কিন্তু আমাদের সুস্পষ্টভাবে কোনো ব্রিফিং করেননি কিংবা বিস্তারিত জানাননি। আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো পাচ্ছি যে আসলে গত রাত থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রাখা হয়েছে এবং তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তারা কিন্তু তার সাথে রয়েছেন। আমি কথা বলেছিলাম বিএনপি নেতাদের সাথে যে আসলে তার সবশেষ যে শারীরিক অবস্থা সেটি এখন কেমন। তারা বলছেন যে আসলে সংকটাপন্নই বলছেন, তারা বেশ সংকটাপন্নই বলছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়। তো আমি সকাল থেকে আছি এখানে, আমরা দেখছি যে আসলে যে বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতারা এখানে এখন পর্যন্ত না আসলেও কিন্তু আসলে তারা বলছেন যে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন এবং এরপরই কিন্তু আসলে তার যে শারীরিক অবস্থা সেটির সবশেষ গণমাধ্যমকে জানানো হবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার নিবিড় সাহা। আবারও অবরোধ কিংবা ঘেরাও থেরাপিতে যেতে চায় বিএনপি। নেতারা বলছেন, ক্ষমতায় থাকা অবস্থায় ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব নয় বলেই কৌশল পরিবর্তন করে রাজপথে নামবেন তারা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। 1.5 যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি জনসম্পৃক্ততা বাড়াতে গত 2 বছর সরকার বিরোধী আন্দোলনে সারা দেশে টানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল। তবে জাতীয় নির্বাচনের ঠিক 2 মাস আগে সরকার পতন আর আন্দোলন, এই দুইটি শব্দের কেমিস্ট্রিতে যেন গোলমাল লাগে। এরপর অনেকটা ধীরে চলো নীতি নিয়ে এগোতে থাকে বিএনপি।
বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও কেন আন্দোলনের ফলাফলে ব্যর্থতা এবং কি হতে পারে নতুন কৌশল, এসব নিয়ে দফায় দফায় মিত্রদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে বিএনপি। তাহলে সামনে আবারও রাজপথে নামছে কি বিএনপি? এমন প্রশ্নে দলটির নেতারা বলছেন, সরকারকে আর কোনো সময় দেয়া যাবে না। যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় নতুন কৌশলে আন্দোলনে নামবেন তারা। এখন আমরা একটা নতুন পর্যায়ে যাচ্ছি। 5 বছর হবে কেন? আমরা তো 5 দিনের কথা চিন্তা করছি, 5 বছরের কথা কেন আমরা এখন চিন্তা করছি? একটি স্বৈরাচারী সরকারের পায়ের তলার মাটি কখন সরে যায় সেটা কিন্তু সরকার নিজেও বুঝতে পারে না। আপনারা দেখতেই পাবেন আমরা বিষয়গুলো নিয়ে বিবেচনা করছি, আলোচনা করছি। অতীতে যে আন্দোলন আমরা করে এসেছি সেই আন্দোলনেরই নতুন একটি ফেজ বলতে পারেন। ব্যালটের মাধ্যমে এই সরকারকে আর পরিবর্তন করা যাবে না, এই দৃঢ় বিশ্বাস আমাদের জন্মেছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমাদের পরবর্তী ধাপের আন্দোলন সফল হবে বলে আমরা আশা করি। আবারও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। বলছেন, এবারের ধাপে থাকতে পারে অবরোধ ঘেরাওয়ের মতো কর্মসূচিও। শিগগিরই আসবে নতুন সিদ্ধান্ত। ঘেরাও হতে পারে, অবরোধ হতে পারে। গণতন্ত্র সম্মত উপায়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আরও অনেক রাস্তা আছে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি। এর কোনো একটি বা দুটি হয়তো প্রয়োগ করা হবে। কৌশল তো আমরা বলতে চাই না, এটা মাঠেই দেখবেন। এবং অতীতে সফল হয়নি বলে ভবিষ্যতে সফল হবে না এমন কোনো কথা নেই। আমাদের কর্মসূচিগুলো আসবে, আপনারা দেখবেন। আমরা রাজপথে আছি এবং আপনারা দেখবেন যে কিভাবে আমরা সেই আমাদের কর্মসূচিগুলো আমরা জনগণের সামনে উপস্থাপিত করব। দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান দলের নীতি নির্ধারকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল না থাকায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি। তবে এখনও তলিয়ে 6 উপজেলার নিচু এলাকা। এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে সড়কটি চলে গেছে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই কমপ্লেক্সের সামনেই হচ্ছে কি উপজেলা পরিষদ। এই উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এই এলাকার যে আবাসিক এলাকাগুলো আছে, ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও যে সড়কটি আছে, সব এখন পানির নিচে তলিয়ে আছে। এর কারণ হচ্ছে কি কুশিয়ারা নদী, এর পার্শ্ববর্তী যে কুশিয়ারা নদীর পানি ধীরে ধীরে নামছে। সিলেটের অন্যান্য নদ নদীর পানি অনেকটা কমে গিয়েছে এবং অনেকগুলো নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছে। কিন্তু এই ফেঞ্চুগঞ্জেই এখন পর্যন্ত গতকালকে সন্ধ্যার থেকে এই পর্যন্ত মাত্র 1 সেন্টিমিটার পানি নেমেছে। এই কারণে এই এলাকায় একেবারে পানিতে নিমজ্জিত। কিছু সময় আগে আমরা দেখিয়েছিলাম ফেঞ্চুগঞ্জ বাজার পুরো 2 থেকে 2.5-3 কিলোমিটার পুরো বাজার পানির নিচে তলিয়ে আছে। আর এখন ফেঞ্চুগঞ্জ উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব জায়গায় একেবারে পানিতে তলিয়ে আছে। এই এলাকার মানুষ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। হাসপাতালে রুগীরা আসতে পারছে না, কিংবা এখানে যে ব্যবসা আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের যারা আছেন তারাও একেবারে কাহিল অবস্থায় আছেন বলা যায়। যদিও সিলেটের সুরমা এবং কুশিয়ারা প্রায় 2টি পয়েন্টে বিপদসীমার উপর নেমে গিয়েছে। সুরমা সিলেট শহরের যে পয়েন্ট আছে, সেই সিলেট শহরের পয়েন্টে এই মুহূর্তে 8 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সিলেট নগরীর যে সমস্ত জায়গায় পানি উঠেছিল 23টি এলাকায় বা 23টি ওয়ার্ড এলাকায়, সেই সমস্ত জায়গার পানি কিন্তু অনেকটাই নেমে গেছে। কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রায় 6-7টি উপজেলা এখনও পানি রয়েছে। কানাইঘাট এলাকায় উপজেলা এলাকায় পানি রয়েছে। অন্যদিকে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এলাকায় পানি রয়েছে। এই ফেঞ্চুগঞ্জে পানি রয়েছে দক্ষিণ সুরমা এলাকায়, বিয়ানীবাজার এলাকায়। মোটামুটি বলা যায় যে পানিটা হঠাৎ করে উঠে গিয়েছিল ঈদের দিনের আগে রাতে একটি ভয়াবহ বৃষ্টি বলা যায়, অতিবৃষ্টি না। সেই বৃষ্টির কারণেই বা উজানের যে একটি ভয়াবহ ঢল নেমেছিল এই ভারতের চেরাপুঞ্জি সহ আসাম, মেঘালয় থেকে, সেই পানির ঢলে এই পুরো সিলেট একেবারে নিমজ্জিত হয়ে গিয়েছিল এবং যে পানি উঠে গিয়েছিল বেশি জায়গায়, সেই পানিগুলো ধীরে ধীরে নামছে। পানিটি নামতে আরও কয়েকদিন সময় লাগবে এমনটি বলছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া। যদিও আজকে গতকালকে বা 2-3 দিন ধরে কোনো বৃষ্টি হচ্ছে না, উজানে কোনো বৃষ্টি হচ্ছে না, সে কারণেই যে পানিটা উঠেছে সেই পানিটি নামতে একটু সময় লাগবে। মোটামুটি এই ছিল পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে যে সিলেটের বেশ কয়েকটি উপজেলা পানিবন্দী হয়ে পড়েছিল, মানুষজন এখনও পানিবন্দী আছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। প্রতি বছর বন্যায় প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয় বাংলাদেশের। সম্প্রতি ঘূর্ণিঝড় ও উত্তর পূর্বাঞ্চলে পানি বৃদ্ধিতে ক্ষয়ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর বলছে জাতীয় পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না এই দুর্যোগ। অর্থনীতিবিদদের মতে মাঠ জুড়ে বিভিন্ন ফসল নষ্টের কারণে আর্থিকভাবে সংকটে পড়বে চাষিরা।
কৃষকদের সহায়তা দিতে টাস্ক ফোর্স গঠন করার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পাহাড় হাওর জলাভূমির পাশাপাশি বিস্তৃত পরিসরে নানা ফসলের চাষাবাদ সিলেট অঞ্চলে, অন্যদিকে বৈচিত্র্যময় ফসলের সম্ভার উত্তরাঞ্চল। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে দেশের এই দুই অঞ্চলে সৃষ্টি হয় বন্যার, যা বিশেষ করে কৃষকের লালিত স্বপ্ন পরিণত করে ধ্বংসলীলায়। দেরাজ করছিলাম, ডাটা শাক করছিলাম, এগুলা মনে করেন পানির তল বর্তমানে। উত্তরের পানি আয়া সবগুলা পুকুর তল গিয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চল সিলেটে কয়েকদিনের বন্যায় পানিবন্দী হয়েছেন প্রায় 18 লাখ মানুষ। ভেসে গেছে মাছের খামার, নষ্ট হয়েছে সবজির ক্ষেত। চোখ রাঙাচ্ছে উত্তরে পদ্মা, যমুনা, করতা নদীতে অতিরিক্ত পানির জোয়ার। এই পানিতে শুধু হাওড়া এলাকা না, সমগ্র সিলেট আক্রান্ত। সে যেহেতু শুধু ফসল না, সে যেহেতু অন্যান্য কিছু সে করে। আজকে অধিকাংশ ফসলের ক্ষেত্রেই কিন্তু আপনার ফল চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ক্ষতি হয় বছরে $1 বিলিয়ন। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের 50 জেলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1 লাখ হেক্টর জমির ফসল, 5 লক্ষাধিক কৃষক ও আর্থিক ক্ষতি 1060 কোটি টাকা। তবে জুন মাসের বন্যায় কৃষি বিভাগের মত, সংকট তৈরি হবে না খাদ্য নিরাপত্তায়। এই মুহূর্তে আমাদের বড় একটা প্রাপ্তি যে আমাদের বোরো ধানটা সম্পূর্ণভাবে আমরা ঘরে তুলতে পেরেছি। আমাদের জাতীয় পর্যায়ে এটার কোনো প্রভাব পড়বে না। শাকসবজির ওই এলাকায় একটু নষ্ট হলেও আমাদের অন্য উঁচু এলাকাটায় স্বাভাবিকভাবে হবে। প্রাকৃতিক এসব আঘাতে ফসলের ক্ষতি নির্ণয়ে গঠন করতে হবে টাস্ক ফোর্স, বলছেন অর্থনীতিবিদরা। আজকে কোনো টাস্ক ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি যে তারা গিয়েছে, তারা একটা আপনার দেখতেছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন অঞ্চলটা বেশি ক্ষতিগ্রস্ত, কোন অঞ্চলটা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই আর্লি ফ্লাড ফোরকাস্টিং কোথায়। যুক্তরাজ্যের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্সের তথ্য মতে বন্যায় প্রতি বছর প্রায় 55 থেকে 60% জলমগ্ন হয় বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন চলছে সুপার স্ট্রাকচারের কাজ, অর্থাৎ উড়াল সড়কের কোথাও পাইলের উপর বসেছে পাইল ক্যাপ, কোথাও বসেছে গার্ডার। আর এক ধাপ এগিয়ে জুলাইয়ে শুরু হবে মূল সড়কের ঢালাই। কর্তৃপক্ষ বলছে চলতি বছর ধৌর আশুলিয়া বাইপাস আর আগামী বছরের মধ্যে বিমানবন্দর থেকে ধৌর অংশের কাজ শেষ হবে। রাশেদ লিমনের রিপোর্ট। ধীরে ধীরে মাথা তুলছে গতির নতুন সড়ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়ে এই পথ ধরেই তৈরি হবে নতুন যাত্রা। বিমানবন্দর এলাকা থেকে শুরু, আবদুল্লাপুর, কামারপাড়া হয়ে ধেউর, একে একে সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে কাজের অগ্রগতি। উত্তরার এই প্রান্তে উঠে গেছে প্রায় সবগুলো পাইল। একটু পরেই পাইলে যুক্ত হয়েছে পাইল ক্যাপ, কোথাও কোথাও বসেছে গার্ডারও। তুরাগপাড়েই দেশি বিদেশি কাঁচামালে তৈরি হচ্ছে গার্ডার। এই অবকাঠামোর উপরে তুলে একে একে যুক্ত করা হবে এক একটি পাইল। গার্ডার তুলে সেখানেই ঢালাই দিয়ে হবে শেষ পর্ব, অর্থাৎ স্ল্যাবের কাজ। টি বিমের একটা সুবিধা হলো যে স্ল্যাবের অধিকাংশই সে কভার করে ফেলে, শুধুমাত্র অল্প একটু ফাঁকা থাকে, সেই ফাঁকা সহ যে স্ল্যাবটা হবে সেই স্ল্যাবটা, বাকি স্ল্যাবটা আমরা করে ফেলব। আপাতত লক্ষ্য ধরেই এগিয়ে চলছে কাজ। সব ঠিক থাকলে চলতি বছরই ধেউর আশুলিয়া বাইপাস উড়াল পথেই শুরু হবে যান চলাচল। তারপর চলমান সড়কটি তুলে শুরু হবে এই অংশের মূল কাজ। প্রকল্প পরিচালক বলছেন কাওলা থেকে ধেউর পর্যন্ত 10 কিলোমিটার পথের কাজ শেষ হবে আসছে বছর ডিসেম্বরে। আগামী বছরের ডিসেম্বরে কাওলা থেকে 10 কিলোমিটার, যেটা আমাদের ধৌর বলি আমরা, ধৌরে এখানে ফার্স্ট সেকশন আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাকি সেকশন আমরা আশা করতেছি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। সেতু বিভাগ বলছে সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া কিংবা ঈদের ছুটি, সব কিছু উপেক্ষা করে সমান তারে চলছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কর্তৃপক্ষ বলছেন 2026 সাল নাগাদ এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে সাভার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যে বিরামহীন নতুন পথ তৈরি হবে তা দেশের যোগাযোগ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ইতিহাস।
সংগঠনটির ৭.৫ দশকের লড়াই সংগ্রামের অজস্র অর্জন, রাজপথের নানা লড়াকু গল্প, সংবাদ আলোকচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সালাউদ্দিন তালুকদার লিয়ার ছবিতে ঐতিহাসিক সেই কাল পর্বের খানিকটা তুলে ধরেছেন আতিকুর রহমান তমাল। কে যেন লাল সবুজের ৫৬,০০০ বর্গমাইলের সবটা গল্প, এক টুকরো জায়গায় এই ভূখণ্ডের ইতিহাসের ধারাপাত। ঐতিহাসিক লড়াই সংগ্রামের যাত্রা সে তো এক সুতোয় গাঁথা। ৫২, ৬২, ৬৬, ৬৯ কিংবা ৭১ কোনো একটিকে না জেনে কি ইতিহাস পাঠ সম্ভব? পুরান ঢাকার রোজ গার্ডেন ছিল বলেই রাজপথে এখনও উত্তাল বঙ্গবন্ধু অ্যাভিনিউ। শ্যামল বাংলার নিভৃত টুঙ্গিপাড়ার খোকা কিভাবে বাংলার মানুষের বঙ্গবন্ধু হয়ে উঠলেন, কিভাবে ৬ দফা পরিণত হলো বাঙালির মুক্তির সনদে, কিংবা পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীনতার হাল কিভাবে ধরেছেন কন্যা, এসবের সচিত্র বর্ণনা আছে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ৭ জুন এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদচিত্র প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা। আয়োজকদের প্রত্যাশা, ঐতিহাসিক সত্যানুসন্ধানে এই উদ্যোগে উপকৃত হবেন তরুণ প্রজন্ম সহ সব বয়সী মানুষ। ঢাকা জেলার আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীদের নতুন প্রজন্মকে আহ্বান জানাতে চাই, তারা যদি আমাদের এই ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে এসে, আমাদের এটি ৩০শে জুন পর্যন্ত চলবে, যদি এসে এখানে পরিদর্শন করে তাহলে এখান থেকে আসলেই সঠিক ইতিহাসটা জানতে পারবে। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জয়িতা প্রকাশনের সহযোগিতায় নির্মিত এই আয়োজন চলবে ৩০ জুন পর্যন্ত। এই যে দীর্ঘ সংগ্রামের সাফল্যের ইতিহাস, সেটা যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে মানুষের মধ্যে ইতিহাস বিকৃতি, যেটা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বা মুক্তিযুদ্ধের সময় যেটা বা এখনো পর্যন্ত করা হয়, এটা কখনোই টিকবে না। শুধু তেজগাঁও নয়, ইতিহাস পাঠের এমন সচিত্র উদ্যোগ গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা আয়োজকদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে ঢাকার সেনানিবাসে বিদায়ী দরবারে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন তিনি। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। খেলার খবর, বিশ্বকাপে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ম্যাচের আগে আবারও ভারতকে সুবিধা দিল আইসিসি, জানিয়ে ম্যাচের আগে আক্ষেপও করেছিলেন টাইগার হেড কোচ। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। একই মাঠ কিন্তু দুদলের জন্য দুই নিয়ম। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল উইকেট না দেখেই। সেখানে ভারত দল ম্যাচের আগের দিন অনুশীলন করল সেন্টার উইকেটে, যে উইকেটে আগের দিন খেলেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রোটোকল অনুযায়ী যে সুবিধা পাওয়ার কথা না কোনো দলেরই, কিন্তু ভারত দলের প্রতি বরাবরই উদার আইসিসি, তাই বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে উইকেট না দেখা নিয়ে কিছুটা আক্ষেপ ছিল বাংলাদেশ হেড কোচেরও। চলতি বিশ্বকাপে শুরু থেকেই নানা অব্যবস্থাপনা, পিচ নিয়ে হচ্ছে সমালোচনা। তবে ভারত দল সুবিধা পেয়ে আসছে টুর্নামেন্টের শুরু থেকেই। অন্য দলগুলোকে গ্রুপ পর্ব কিংবা সুপার 8-এ খেলতে হয়েছে বিভিন্ন ভেন্যু ঘুরে ঘুরে। সেখানে ভারত গ্রুপ পর্বের 3টি ম্যাচ খেলেছে নিউ ইয়র্কে। সুপার 8, সেমি ও ফাইনালের সব ম্যাচ হবে ক্যারিবীয় অঞ্চলে। ভারত আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলেছে বার্বাডোসে। সকালে ম্যাচ খেলে সন্ধ্যায় তারা পা রাখে অ্যান্টিগায়, যেখানে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া। উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে এসেই তারা পেয়ে যায় বাড়তি সুবিধা। এর আগে ডালাসেও শ্রীলঙ্কা দল বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে বোলিং অনুশীলন করেছিল সেন্টার উইকেটে। আইসিসি ইভেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ, আন্তর্জাতিক কোনো খেলাতেই এই সুবিধা পাওয়ার কথা না কোনো দলের, কিন্তু এটা এখন ধ্রুব সত্য। আইসিসি ইভেন্টে ভারত ক্রিকেট দলের জন্য নিয়মের কোনো বিধি নিষেধ থাকে না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
হাসিনা মোদি বৈঠকে রেল সংযোগ বাড়ানো সহ 10টি সমঝোতা। তিস্তা নিয়ে আলোচনায় বাংলাদেশ যাবে কারিগরি দল, বললেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। আওয়ামী লীগের 75তম বর্ষপূর্তিকাল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন নেতারা। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের পায়তারায় একটি গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি, অ্যাম্বুলেন্সে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে। সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন। বিকেলে মেডিকেল বোর্ডের বৈঠক। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।